ভোটে গরম বাংলা, প্রতিদিন রাজনৈতিক তরজা তর্ক বিতর্ক তুঙ্গে। তৃণমূল, বিজেপি, সিপিএম কাল থেকেই জেলা সফরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকেই ভোটের লড়াইয়ে নামছেন। মেদিনীপুর থেকেই শুরু ভোটের প্রচার, যে মেদিনীপুর একেবারে আলোচনার শীর্ষে। বিজেপির বিরুদ্ধে হিংসা হলে পাল্টা হুমকি কৈলাস বিজয়বর্গীয়, আবারও নাগরিকত্ব দেওয়ার কথাও ঘোষণা করলেন। মোদির সঙ্গে এবার ভাইজান মিমকেও আক্রমণ তৃণমূলের। ফের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা বিজেপির। কৈলাস বিজয়বর্গীয় গতকালের পর আজকেও বললেন। 9 বছর পর ঘরে ফিরলেন সিপিএম এর সুশান্ত ঘোষ, বললেন তৃণমূলের থেকেও খারাপ বিজেপি। 3.5 বছর পর গুরুং ফিরলেন পাহাড় রাজনীতিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের আহ্বান জানালেন। 21শে ভোট, শীতেও তাই উত্তাপ বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার এবং রয়েছেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে হাজির হবেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। তবে তার আগে আপনাদেরকে দুটো ছবি দেখাবো। ইতিমধ্যেই মেদিনীপুর পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট এবং খড়গপুরের চৌপথি, এই দুটো জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোলাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং তারা যাতে আগামীকাল জনসভায় যোগ দেন এবং আরো বেশি জমায়েত করার পরামর্শ দেন মেদিনীপুরে আগামীকালের সভায়। খড়গপুরের ছবিও আপনারা দেখছেন। খড়গপুরের স্থানীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলেন। কি মুড এই মুহূর্তে? আগামীকাল থেকেই ভোটের লড়াই শুরু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মেদিনীপুর নিয়ে আলোচনার শীর্ষে মেদিনীপুর এই মুহূর্তে রাজনীতিতে, পূর্ব মেদিনীপুর বিশেষ করে। চলে যাব সরাসরি কমলিকা সেনগুপ্তর কাছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত। কমলিকা, মুড কিরকম? আবার বিভিন্ন আলোচনা হচ্ছে এখন। অধিকারী পরিবারের কতজন সদস্য থাকবেন, আদপে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কাউকে দেখা যাবে কিনা মঞ্চে, এই সমস্ত নিয়ে আলোচনা চলছে। তোমার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে চাইবো। দেখো, প্রথমেই বলে রাখি অয়ন, কলকাতা থেকে মেদিনীপুর, এই মেদিনীপুরের, কলকাতায় যেরকম ঠান্ডা, মেদিনীপুরে আরেকটু বেশি ঠান্ডা। কিন্তু রাজনৈতিক উত্তাপে মোটামুটি গোটা ভারতবর্ষকে ছাপিয়ে গেছে। এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার সহকর্মীকে দেখাতে বলবো যে এই জায়গায় আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্বাচনী প্রচার প্রস্তুতি শুরু করবেন। এবং দেখতেই পাচ্ছ গোটা মেদিনীপুর শহর এবং গোটা রাস্তা, কলকাতা থেকে মেদিনীপুর আসার এই রাস্তায় ব্যানার, পোস্টার, হোর্ডিং, এবং দেখতেই পাচ্ছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, তৃণমূল কংগ্রেসের পোস্টার। মনে হচ্ছে যেন নির্বাচন এসে গেছে, মনে হচ্ছে যেন নির্বাচনী যে যুদ্ধ তা শুরু হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় এইখান থেকে দাঁড়িয়ে কি বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে। শুধুমাত্র মেদিনীপুরের লোক এমন নয়, গোটা বাংলার লোক, গোটা রাজ্যের লোক, এবং অবশ্যই যারা বেসুরে হচ্ছেন তারা, অবশ্যই অধিকারী পরিবারের তারা সবাই আসবেন কিনা এটা একটা প্রশ্ন। সেই যেরকম প্রশ্ন নিয়ে বিভিন্ন রকমের জল্পনা হয়েছে। একটা জিনিস খুব স্পষ্ট, শিশির অধিকারী তিনি মিটিংয়ে বৈঠকে অর্থাৎ 4 তারিখ বৈঠকে তিনি ছিলেন এবং অবশ্যই তিনি আসবেন এমনটা জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে একটা রাজনৈতিক উত্তাপ যে এখানে ভীষণভাবে চড়ছে সেটা এখানে দাঁড়িয়ে ভালো করে বোঝা যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একজন ক্যারিজমেটিক লিডার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও আসা মানে তাকে দেখবার জন্য শয়ে শয়ে লোক, লাখে লাখে লোক সমবেত হয়। আর সেখান থেকে দাঁড়িয়ে কালকে এই মাটি থেকে কি ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তাকিয়ে থাকবে। অবশ্যই নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, সেই পরিস্থিতিতে কি রকমের বার্তা উনি দেন সেই দিকে তাকিয়ে রয়েছে দল, কর্মীরা, অবশ্যই রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ কমলিকা। আমরাও নজর রাখবো আগামীকালের পরিস্থিতির দিকে। তবে এই জনসভা নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করলেন, এমন জায়গায় চলে এসেছে রাজনীতি যে ভিড় কত হবে সেইটাকেও ইস্যু করা হচ্ছে। দিলীপ ঘোষ বললেন প্রধানমন্ত্রী ওই জায়গায় সভা করেছিলেন, সেখানে মঞ্চ ভেঙে পড়েছিল, দর্শকদের বসার জায়গা ভেঙে পড়েছিল, এত ভিড় হয়েছিল, সমর্থকদের বসার জায়গা ভেঙে পড়েছিল, এত ভিড় হয়েছিল। কিন্তু কালকের সভায় ভিড় হবে না। দিলীপ ঘোষ বলছেন তাদেরকে বলতে হবে তৃণমূলকে লোক নিয়ে যাওয়ার জন্য। কি বললেন দেখুন। আর মুখ্যমন্ত্রী সভা হচ্ছে শুনলাম, যেইখানে মাঠে হেলিকপ্টার নামবে সেইখানেই সভা। প্রধানমন্ত্রী ওখানে সভা হয়েছিল, যে প্যান্ডেল ভেঙে পড়েছে, এত লোক হয়েছিল।
তো লোকজন আসবে না সেরকম মনে হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা আবার সেটা খবর করবেন মুখ্যমন্ত্রী সবাই লোক নেই, আমরা সহযোগিতা করতে রাজি আছি। পার্থ চট্টোপাধ্যায় পাল্টা বললেন দিলীপ ঘোষকে মাথার চিকিৎসা করানো উচিত। মেদিনীপুরে মমতার জনসভায় বিজেপিকে লোক পাঠাতে হবে, কোনো লোক হবে না, কি বলবেন? তো তিনি লোক পাঠিয়ে দিন। আরে মাথাটা আগে দেখান, ভালো চিকিৎসকের দরকার। এইমসে চলে যান না, এখানে যদি না হয় দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে দেখান। আজকে ভিড় দেখেই প্রমাণিত কে থাকবে কে থাকবে না। আমরা থাকি মানুষের মাঝে, ওরা থাকে নেতাদের কোলে, সুতরাং বোঝাবো কি করে? তৃণমূল থাকে মানুষের মাঝে, বিজেপি থাকে নেতাদের কোলে। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, ভিড়কে নিয়েও ইস্যু করতে হচ্ছে। কি বলবো বলুন, এই মন্তব্যের মানে পার্থবাবুর এই মন্তব্যের জবাবে একটা কথাই বলি, ওই আগেরটাই। মানে উনি দিলীপবাবুকে নিয়ে যা বললেন আমি ওনাকে ওটাই বললাম, ওই আগেরটাই, চিকিৎসাটা করানো উচিত। আর দ্বিতীয়ত যদি এখানে না হয় এমসে চলে যাবেন, অসুবিধার কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিড় ইত্যাদি, ওই যে মঞ্চ ভেঙে মানে দর্শকদের বসার স্থান ভেঙে পড়ার কথা হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে ওইখানের দায়িত্বে ছিলাম। ভেঙে পড়া, তারপরে সেখানে যাওয়া, প্রধানমন্ত্রী নিজে হাসপাতালে গিয়েছিলেন, সেই হাসপাতালের তদারকি করা ইত্যাদি আমি কাছ থেকে দেখেছি। আমি এখানে এই নিয়ে কথা বলতে চাই না, মুসল পর্ব শুরু হয়েছে। সবথেকে বড় কথা, কিশোর কোন্টি এবং কিশোর কুমার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের যিনি সমর্থক সেই অধ্যাপক প্রতিনিধি সবাই এখানে বসে আছেন। তো এখন একই সঙ্গে লড়াই করতে পারবো না, চেঁচামেচি পারবো না। শুধু একটা কথা সঙ্গেও আছেন, আমি একটাই শুধু কথা বলি না, আমার সঙ্গে তো সবাই আছে। আজকে ভয় পেও না, ভয় পেও না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সাথে পারবো না। তো আমার কথা, কৈলাস বিজয়বর্গীয় বলে দিয়েছেন কুস্তির পাল্টা কুস্তি হবে। কি বলছো তুমি দেবজিৎ? পাল্টা কুস্তি তো হবেই, কিন্তু সেই কুস্তি গণতান্ত্রিক হবাই ভালো। অন্যান্য রাজ্যে ভোট হলে একটা কারোর চুলও ওপরানো হয় না, একটা চড়ও পড়ে না। এখানে লুঙ্গির তলা থেকে পিস্তল বেরিয়ে আসে, বোমা বন্দুক মাস্কেট নিয়ে লোকে দৌড়ে। যাই হোক, তাহলে তার পরিপ্রেক্ষিতে কি কৈলাস বিজয়বর্গীয় বললেন যে আসলে যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করেন তাহলে থেমে থাকবে না বিজেপি, একেবারে পাল্টা হিংসা হবে? দেখুন, রিটেলিয়েট তো করা। ममता जी, ये भारतीय जनता पार्टी के कार्यकर्ता है, जितना कुचलने की कोशिश करोगी उससे ज्यादा ताकत से सड़क पर आकर आपका विरोध करेंगे। ये देखिए हमारे कार्यकर्ताओं की ताकत है, ये इच्छा शक्ति है। वो कुर्सी के लिए लड़ाई नहीं लड़ रहे हैं। भारतीय जनता पार्टी के कार्यकर्ता यदि इस प्रदेश में अपने प्राणों की आहुति दे रहे हैं तो कुर्सी के लिए नहीं दे रहे हैं, वो बंगाल को बचाने के लिए दे रहे हैं। বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি লড়ছে। কুণাল ঘোষ, ভিড় মানুষ না আসলে পাল্টা হিংসা, এই সমস্ত কোনটা ইস্যু অ্যাকচুয়ালি? মানুষ কি চায় এখন? দেবজিৎ শ্রীমান এত ভালো বক্তা এবং কিশোর কুমারের এত ভালো ভক্ত যে ওকে একটা গান মনে করিয়ে দিয়েই শুরু করি। কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। যে খেলাঘরটি বাঁধতে চলেছে বিজেপি, সে যে বেদনার বালুচরে তার সমাপ্তি। তার এই যে দিলীপবাবু কথাটা বললেন যে কাল তৃণমূলের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমাদের দরকার হলে লোক পাঠাবো, আমার মনে হয় দিলীপবাবু লোকসভা নির্বাচন এবং পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের ট্রেন্ড এবং মাটির কথা বুঝে উনি কাল বুঝে গিয়েছেন যে বিজেপির লোকেরা দলে দলে বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আকর্ষণে তার কথা শুনতে যাবেন। এটাকে কালকে কি আপনাদের কাছে চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? কারণ পূর্ব মেদিনীপুরে ক্ষুব্ধ, পশ্চিম মেদিনীপুরে ক্ষুব্ধ। আমি একটা কথা বলছি অয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল মেদিনীপুরে সভা করছেন, কিছুদিন আগে বাঁকুড়ায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যত সভা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও জেলা সফর প্রত্যেক মাসে অটুট রয়েছে সারা বাংলায় সর্বত্র। ফলে দুটো কালকের চ্যালেঞ্জ হচ্ছে, এক হচ্ছে মানুষের কাছে রাজ্য সরকারের ইতিবাচক স্কিমগুলি বা ভালো কাজগুলো বলা, দুই হচ্ছে কেন্দ্রীয় সরকার এই ভুয়ো খবরের কারখানা বিজেপি যে সমানে মিথ্যাচার করে চলেছে সেইগুলিকে কাউন্টার করা। এটা তো একটা প্রসেস। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটি দলের নেত্রী। ফলে এর কিছু মানে বাড়তি চ্যালেঞ্জ, বাড়তি কিছু সেটা নয়, এটা ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে। কিছুদিন আগে বাঁকুড়ায় করেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং আরেকটা জিনিস, এবং এটা উনি ঘোরেন, এরকম নয় যে উনি প্রথমবার যাচ্ছেন, উনি ঘোরেন। আর একটা বিষয় হচ্ছে
এই নির্বাচনটা 2021-এর নির্বাচনটা তৃণমূলের কাছে কঠিন নয়, কিন্তু সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট না, সারা ভারতবর্ষ তাকিয়ে আছে বিজেপি যে সামগ্রিক আগ্রাসনটা বাংলার প্রতি দেখাচ্ছে, সেটা যে বাংলার সীমানায় এসে থমকে যাবে, আচ্ছা। এইটা আরেকবার দেখিয়ে দেওয়াটা তাৎপর্যের, এটা গোটা দেশের সামনে তাৎপর্যপূর্ণ। দীপ্তিমান সেনগুপ্ত, অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস যে কর্মসূচিগুলো, বিশেষ করে সরকার যে কর্মসূচিগুলো শুরু করেছে সেগুলো তো করেইছে এই কিছুদিন আগে থেকে, দুয়ারে সরকার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী প্রকল্প সমস্ত কিছু। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন, সেইখানেই কি আপনারা কিছুটা হলেও ভীত, আতঙ্কিত, এবং সেই কারণেই ভিড় করে বলছেন? আপনাদের একটা খুব পরিষ্কার আমার জিনিস মনে হয়েছে, এবং সেটা আমার মনে হয় আপনারা সকলেই সেক্ষেত্রে একমত হবেন। সেটা হচ্ছে যে আমাদের এইখানে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। উত্তরবঙ্গের 54টা যে আসন আছে, সেই 54টা আসনের মধ্যে যদি 4টা তৃণমূল কংগ্রেস পায় তাহলে বুঝবো অনেক পাবেন। তৃণমূল কংগ্রেসকে লড়াই শুরু করতে হবে 240টা আসন দিয়ে, 240-এর মধ্যে 147 পেতে হবে। গঙ্গার এপারে যেন একটি আসনও ওনারা আশা না করেন, প্রথম কথা বলে রাখলাম। উত্তরবঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওনাদের দলের কে আছেন? বাকি তো সবই ল্যাম্প পোস্ট। উনি 2016 সালে তো সেটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে হয় যে বাংলায় মুখ নেই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্বাচন হবে, তারা আবার মুখের কথা কি বলছে? যাদের বলতে হয় বাংলার বিধানসভা নির্বাচনে আমি বলছি তো, আপনারাই মাঠে বলে বেড়ান। দেখুন আপনাদের মুখ নেই তো, আপনাদের মুখ নেই। আপনারা বলেছেন আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বলছেন আপনাদের মুখ নেই, নরেন্দ্র মোদীর মুখ দিয়ে লড়বেন বিধানসভা নির্বাচন। চোর বলছে, এটা কি করে হতে পারে? বেনিফিশিয়ারি বলছে, এটা কি করে হতে পারে? আমরা বেনিফিশিয়ারি কে কাকে বলছে এটা আমরা সবই দেখছি। সুতরাং তৃণমূল কংগ্রেস কোন দল নয়। এখন যারা আপনারা আছেন ওই প্রশান্ত কিশোরের মতো ভাড়া খাচ্ছেন। বেশ, দেবাশিস সরকার, তৃণমূল কংগ্রেস কোন দল নয়। বারবার বিজেপি বলছে একটা কর্পোরেট সংস্থা। তৃণমূল কংগ্রেস কর্পোরেট সংস্থা, দল চালাচ্ছে না কি চালাচ্ছে সেটা পরের ব্যাপার। তৃণমূল কংগ্রেস একটা কর্পোরেট সংস্থা, এটা তো নতুন নয়। 2011 সাল কেন, তার আগে থেকে সিপিএম বলতো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ। সেই মুখকেই তো গ্রহণ করেছেন মানুষ, আর আগামীকাল থেকে সেই মুখই তো জেলায় জেলায় ঘুরবেন, ভোটের আগে লড়াই শুরু করছেন। না, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক চর্চা, বিতর্ক, কৃত্রিম বিতর্ক, এই জায়গাগুলো কিন্তু খুব সহজেই দুটো একটা কথা দিলে মানুষ একদম সাথে সাথে রিলেট করছে। সেটা হচ্ছে আজকে নির্দিষ্ট একটা তারিখে মঞ্চের ওপর, মঞ্চের সামনে যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, নেতৃত্বের দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তারাই হয়তো আগামীকাল বা আগামী পরশু গিয়ে বিজেপির মঞ্চে দাঁড়াচ্ছেন। বিজেপি রাজনৈতিক দল হিসেবে তখন তাদেরকে আক্রমণ করছেন যখন তারা তৃণমূল কংগ্রেসের অবস্থানে রয়েছেন, কিন্তু কখনো তারা ভাগ বলছেন, নানা রকম মন্তব্য করছেন। কিন্তু যে মুহূর্তে তারা গিয়ে বিজেপিতে জয়েন করছেন, সাথে সাথে তারা বিজেপির সম্পদ হচ্ছে। এই যে রাজনীতির সংস্কৃতি, এটা পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। পশ্চিমবঙ্গে বামপন্থী দল, তার আদর্শ, তাকে বহু মানুষ সমালোচনা করছে, বহু মানুষ সমর্থন করছে, এটা একটা ধারা ছিল। আর বামপন্থী বিরোধী একটা রাজনৈতিক অবস্থান, মতাদর্শ, তার একটা লড়াই ছিল। এখানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে সরকার চালাচ্ছে, আমি বলছি বিজেপি বলতে চাইছে মুখ নেই তৃণমূল কংগ্রেস, আবার যাদেরকে নিচ্ছে তারা কি মুখ? না, ঘটনাটা হচ্ছে মুখোশ মানুষ পরিষ্কার বুঝতে পারছে, এটা আমার বলার উপর নির্ভর করছে না। মানুষ মুখোশ পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই নিরিখে মানুষ তার মতন বুঝছে। আমি আমার বলার উপর নির্ভর করবে। আজকে সন্ধ্যাবেলায় এই চ্যানেলে বসে যারা তর্ক বিতর্ক করছে, আজকে আমি সুমন বা কুণালকে বলছি না, কিন্তু বা দেবজিৎকেও বলছি না, তারা তো আবার কালকে বা পরশু এই চ্যানেলে বসে আরেকজনের তর্কাতর্কি করছে। আমিও এখানে কোনো মানুষ না থাকলে তার নাম রেফার করতে নেই। আমি কখনোই ওম প্রকাশ দাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব না। কিরকম এরকম লাগাতার মানুষজন পাওয়া যাবে যে যারা এইখান থেকে ওখানে আছে। আমি কখনোই কুণাল, আমি কখনোই মুকুল রায়ের কথা বলবো না, আমি কখনোই মুকুল রায়ের কথা বলবো না। এই যে ভাগের তালিকা ছিল, সেই তালিকার মানুষজন আজকে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। ফলে দুর্নীতির কথা হোক বা রাজনৈতিক তর্জার কথা হোক, এই জায়গায় ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের যে সম্পদ, তারা তৃণমূলের দ্বিচারিতার পথে হাঁটছেন, এরকমটাই মত উঠে এলো। এবার বলি, আরেকটা প্রসঙ্গ উঠে আসছে, এই সভা জমায়েত সমস্ত কিছু হচ্ছে, সভা থেকে তোপ দাগছেন তৃণমূল কংগ্রেস নেতারা, সভা থেকে তোপ দাগছেন বিজেপি নেতারা। বারবার
উঠে আসছে মিমের প্রসঙ্গ, ভাইজানের প্রসঙ্গ। মিম কিন্তু বলছে আমরা বিজেপিকে ছেড়ে কথা বলবো না, কিন্তু সেই মিমের মধ্যেই বিজেপির ভূত দেখছে বিরোধীরা, বিজেপি বিরোধীরা। আজকে ফিরহাদ হাকিম তিনি কি বললেন আক্রমণাত্মক মিম এবং ভাইজানকে দেখুন। দেখতে দেখতে একটা ছোট্ট বিরতি যাব, বিরতি পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। উন্নয়নের সাথে যারা থাকতে চান তারা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সাথে থাকবেন এবং এটাই বাংলার মানুষের রায়। আমরা জানি যে একদিকে যেরকম বিজেপি আসছে, আরেকদিকে আবার ভোট ভাঙানোর জন্য এক একটা হায়দ্রাবাদের পার্টি, কখনো একটা ভাইজান তাকে নিয়ে এসে ভোট ভাঙানো এবং পোলারাইজেশনের চেষ্টা হচ্ছে। অর্থাৎ যারা ভারতবর্ষের কথা বলবে, যারা অগ্রগতির কথা বলবে, যারা উন্নয়নের কথা বলবে, যারা মানুষকে এগিয়ে যাওয়ার কথা বলবে, তাদের কাছে কোনো ভোট থাকবে না। হয় ভাইজানের কাছে চলে যাবে আর নয় দাদার কাছে চলে যাবে। মানুষের ভোট মানুষের থাকবে না। বাংলার মানুষ কি এত বোকা? যত দিন যাচ্ছে আক্রমণের ধার বাড়ছে, উত্তাপ বাড়ছে। ফিরহাদ হাকিম মিমকে আক্রমণ করলেন, ভাইজানকে আক্রমণ করলেন, খুব পরিষ্কার একদম রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। ফিরহাদ হাকিম চম্বলের ডাকাত নিয়ে আসা হচ্ছে, বিজেপি চম্বলের ডাকাত নিয়ে আসছে, এরকমও কটাক্ষ করলেন। দেখুন, একটা নেতা এসেছে চম্বল থেকে, বিশাল চেহারা, চম্বলের ডাকাত। সে এসে এখানে সে এসে ঠিক করবে বাংলার মানুষ কাকে ভোট দেবে। চম্বলের ডাকাত এসে ঠিক করবে বাংলার মানুষ কাকে ভোট দেবে। আর বাংলার এত মায়েরা বসে আছেন, তারা কি আমাদের মতো নপুংসককে জন্ম দিয়েছেন যে তার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ করতে পারবে না? তার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ করবে, কারণ মায়েরা যারা বাংলার বসে আছেন তারা নপুংসক জন্ম দেয় না। ফিরহাদ হাকিমের পাল্টা কৈলাস বিজয়বর্গীয়। फिरहाद हाकिम वो कह रहे हैं कि चंबल के डाकू वो आए हैं और यहाँ पर चुनाव करवा रहे हैं। इशारा आपके तरफ है, आपके जवाब बोला तुम में और तुम्हारी पुलिस में दम है तो पकड़ ले डाकू है तो। সুমন বন্দ্যোপাধ্যায়, এখানেই আমার অদ্ভুত লাগছে রাজনীতিটা কোন দিকে চলে যাচ্ছে, যে চম্বলের ডাকাত বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, পরিষ্কার মানে যে বলা হচ্ছে অমিত শাহকে। না দেখুন, বাংলার ইতিহাসে বর্গী আক্রমণের অভিজ্ঞতা তো খুব সুখকর নয়। মানে ধরুন অষ্টাদশ শতকে এবং সপ্তদশ শতক থেকে শুরু হওয়া, শেষ দিক থেকে শুরু হওয়া বর্গী আক্রমণ বাংলাকে দারুণভাবে ব্যতিব্যস্ত করেছিল। বাংলার মানুষ আর চায় না যে ওই বর্গীরা আবার নতুন করে ফিরে আসুক। তা আমি দুটো তিনটে কথা একটু মনে করিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে যে একটু আগে আলোচনা প্রসঙ্গে হচ্ছিল না যে মেদিনীপুরের সভায় কথা হচ্ছিল, তা আমি বলে দিই যে মেদিনীপুরের ওই সভা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, যে সভাতে প্রচুর মানুষ আহত হয়েছিলেন এবং তারা রাজ্য সরকারের মানে হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছিলেন। এবং এটা আমি নিশ্চিত করে দিতে চাই, সেই সময় ওই সভা নিয়ে একটা রাজ্য বিজেপির মধ্যে আলোড়ন উঠেছিল ডেকোরেটর কেলেঙ্কারি। ডেকোরেটর কোত্থেকে আসবে, পশ্চিমবঙ্গের কলকাতার ডেকোরেটর না ঝাড়খণ্ডের ডেকোরেটর, সেই নিয়ে তুমুল গন্ডগোল হয়েছিল। এবং আমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, একটু আগে পার্থবাবু খুব সুন্দরভাবে বলেছেন যে চিকিৎসার কথা। হ্যাঁ, এমসে যান না, কারণ এখন স্বাস্থ্যসাথী কার্ড এমসেও ভ্যালিড, মানে এমসে গেলেও দিলীপবাবু কিন্তু ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধাটা পাবেন। আর দিলীপদার মঞ্চ গতদিন আমি দেখলাম এগরাতে দিলীপদার মঞ্চ বসে গেছে। আমি তো খুব চিন্তিত যে শনিবারের বারবেলা এই যে মঞ্চ বসে যাওয়া, এটা বিজেপির কিসের লক্ষণ? কারণ দিলীপবাবু ডেফিনেটলি রাজনীতির ইস্যু, কারণ এই ধরনের উনি যে ধরনের কথাবার্তা বলে অভ্যস্ত, সেই ধরনের কথাবার্তাতেই ওনার উত্তরটা দিতে হবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিজেপি রাজ্য সভাপতির যে আসন, সেই আসন খুব একটা নিশ্চিত নয়। বিজেপির যে সাংগঠনিক বিস্তার, তার উপর যদি কেন্দ্রীয় নেতৃত্বের এত ভরসা থাকতো, তাহলে কেন্দ্র থেকে 10 জন গোয়েন্দা পাঠাতে হতো। আপনি ভেবে দেখুন যে আপনার যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি 100% কারেক্ট হতো, তাহলে কি অমিত শাহ বা নাড্ডাদের প্রতি সপ্তাহে একবার করে গোয়েন্দা পাঠাতে হতো? আপনাদের কোথাও প্রস্তুতির অভাব রয়েছে। আপনি যেটা দেখাচ্ছেন তার সঙ্গে বাস্তবে মিল বলছেন। কিন্তু এদিকে বহিরাগত তত্ত্ব যেটা তৃণমূল দিচ্ছে, তৃণমূলের বহিরাগত তত্ত্ব আরো একটা রয়েছে, সেটা যে তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছে তারা তো তৃণমূলের বিজেপিতে বহিরাগতই। দেখুন, আজকে 6 ডিসেম্বর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তিরোধান দিবস।
বাবরি মসজিদ এবং- ভাঙা দিন তবে একটু রেফার হ্যাঁ, করুন। এবং 6 আজকে ডিসেম্বর। আজকে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমরসতা দিবস পালন করি। আমরা আনটাচেবিলিটিতে বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক আনটাচেবিলিটি অর্থাৎ রাজনৈতিকভাবে হায়দ্রাবাদের কাউকে ঘটনা ছোবো ঘটে। না এরকম বিশ্বাস করি না। এই প্যানেলে যারা বসে আছেন, প্যানেলের বাইরে যারা বসে আছেন, যারা আমাদের নিত্য বিপদে গাল না দেন, পড়লে কি ভালোবাসেন, সিদ্ধান্ত নেওয়া সবাই হয়? যদি এসে কোনো না কোনো দিন আমাদের ঘরে এসে অবনী না, বাড়ি আছে কিন্তু বলে করা নাড়েন, হাবড়াতের ঘটনা ঘটে তাহলে না। তাহলে বসিয়ে চা খাওয়াবো, এটা আমাদের ভদ্রতা, না, কিন্তু আতিথেয়তা হাবড়াতে আছে। কি হলো? বলছি বলছি সব প্রশ্ন অপ্রাসঙ্গিক কথা বলবেন না, আমাকে বলতে দিন। তুমিও বলো যে হ্যাঁ। অবনী বাড়ি আছো, সেটা হলো তুমি দরজা খুলে দেবে, আমি- কিন্তু যেতে পারি, কিন্তু কেন যাব বলে যে দরাদরি চলছে তার কি সেই হবে? সমস্যা আমি বলছি, সবাইতেই আসছি। দরাদরি তো জিনিসের হয়, মানুষের আত্মার তো হয় না। তো যেখানে আত্মা বিক্রি হয় যে কারখানাতে, যে টালির চালে, সেই আত্মা বিক্রির কারখানাতে বসে আত্মা বিক্রি পুনরায় বিক্রয়যোগ্য কিনা সেই জিনিস আমি বলতে পারবো না। আমি তো স্কুল থেকে আসিনি, আমার স্কুলটা একটু আলাদা। আমি এবারে বলি যে আসলে আমরা না দেবজিৎ, আমার একটা করবো। প্রশ্ন আছে। তুমি না, যে বলছো না, দরজা খোলা আছে, সেই দরজাটা খোলার প্রয়োজন হলো কেন? না না, দরজা মমতা খোলা, বন্দ্যোপাধ্যায় দরজা খোলার দরজা খোলার হয়নি প্রয়োজন এখন। এই জন্যই হলো। মমতা একদম বন্দ্যোপাধ্যায় একদম নিজে একদম জানেন, মমতা একদম বন্দ্যোপাধ্যায় নিজে একদম একাই। ঠিক প্রশ্ন করেছেন। কেন বিজেপির দরজা খোলার দরকার হলো? তার কারণ বিজেপি বিশ্বাস করে 10.5 কোটির এই পশ্চিম বাংলায় ভোট দেবেন 10.5 কোটি পশ্চিমবঙ্গবাসী, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে ভোট দিয়ে চলে যাবেন। এই 34 প্লাস আচ্ছা। 9 বছরের এই সিস্টেমে আমরা বিশ্বাস তো আচ্ছা, করি না। আচ্ছা। আমরা তো মনে করি যে সবাই চোর নন। আমরা এটাও মনে করি যে সবাই নারদা সারদার সুবিধা একদম গ্রাসরুট লেভেলে সবাই পাননি। বেশ, বাংলাদেশ এই মুহূর্তে থেকে এসে কিন্তু ভোট দিয়ে চলে যাবে। বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে এখানে যাবে। একটা যারা- প্রশ্ন আছে। যারা এটা- বাংলাদেশ এটা থেকে ভোট দেবজিৎ- দিয়ে 18টা আসন পেয়ে গেলেন, তখন মানলেন। এখন আপনারা বারবার বলছেন ঠিক ভোটের আগে নাগরিকত্ব দেওয়া হবে জানুয়ারি মাস থেকে। একদম না না, এখানে আরেকটা একদম আরেকটা এটাই প্রশ্ন আমাদের, আছে। এটা আমাদের তো দেখুন একটা কথা বলি দাদা, এক মিনিট আচ্ছা, আচ্ছা, দাদা, বলো, ওনাদা, এক বলো, মিনিট। বলো, বলো, বলো। আমার একটাই কথা, বিজেপি কি কোনো হিডেন এজেন্ডা এনেছে? বিজেপি আজকে 6 ডিসেম্বর দেবাশিস দা বলছিলেন জোর গলায় বলো যে আজকে তো বাবরি স্ট্রাকচার ডেমোলিশন ডে। অবশ্যই সবাইকে শৌর্য দিবসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেবজিৎ সরকার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তুমি আমাদের রাজনৈতিক দলের রাষ্ট্রীয় অবস্থান থেকে আজকে বলছো, ফেরত এসেছে। কিন্তু সারা আমি যেটা দেশ বলার- জুড়ে এই যেটা 6 বলার- ডিসেম্বরকে যে যেটা মানুষ বলি- যেভাবে বুঝেছে দেবাশিস দা, দেবাশিস এবং দা, তোমরা আপনি যেভাবে বলতে ধর্ম বলেছেন, নিয়ে আমি বলতে বলেছেন, আমি রাজনীতিটাকে বললাম। কলুষিত আপনি করছো, বলতে এই বলেছেন। জায়গাটাকে কিন্তু প্রত্যেকেই না, নাগরিকত্ব দেওয়াটাকেও আমার কিন্তু কথাটা ইস্যু বলতে করা। দিন। আমি এই নিয়ে নাগরিকত্বতে আসছি। আসবো, নাগরিকত্বতে দেবজিৎ আসবো, আসছি। এক আসবো, মিনিট, নাগরিকত্ব বলতে দিন। ইস্যুতেই আসবো। নাগরিক তো সবাই কৈলাস বলছে। বিজয়বর্গীয় আবারও আজকে বললেন আরে আমাদের- জানুয়ারি থেকে নাগরিকত্ব দেওয়া হবে শরণার্থীদের এ রাজ্যে। দেখুন, प्रधानमंत्री जी ने और गृह मंत्री जी ने सदन में वादा किया है कि वे सब शरणार्थी जो पड़ोसी देशों से धार्मिक प्रताड़ना के कारण यहाँ पर शरणार्थी की जिंदगी जी रहे हैं, उनको नागरिकता देने का काम केंद्र की सरकार करेगी। मुझे लगता है कि केंद्र सरकार इस पे काम कर रही है और हमें विश्वास है कि जनवरी के अंत तक यह कार्रवाई प्रारंभ हो जाएगी। अगर सीएम ममता ने इसकी विरोध की जो वो कर रही है सीए और एनआरसी के खिलाफ, बीजेपी कैसे वो यहाँ पे लागू करेगा पश्चिम बंगाल में? भाई केंद्र में सरकार है और सरकार चलाना हमको आता है और हमारे बनाए हुए कानून का क्रियान्वयन करना भी केंद्र सरकार को आता है, क्योंकि इस देश के प्रधानमंत्री नरेंद्र मोदी हैं और गृह मंत्री अमित शाह हैं, उनके परिचय की कोई आवश्यकता नहीं है। নাগরিকত্ব ইস্যু আবার উঠে আসছে। নাগরিকত্বই এখন বিজেপির অন্যতম হাতিয়ার, বিশেষ করে মতুয়া ভোট। দেবাশিস সরকার, কি মনে হয় নাগরিকত্ব ইস্যুতে ভোট তৃণমূল বিজেপি ভাগাভাগি হবে কিনা? হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দেশ এবং রাজ্য রাজনীতি চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি দলের এখানে কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেফারেন্স দিয়ে কথা বলছেন। বিষয়গুলো কি? বেকার সমস্যার সমাধানের কথা বলছেন না, কলকারখানা খোলার কথা বলছেন না, ভারতবর্ষের দেশের অর্থনীতির কথা বলছেন না, ধর্ম কীরকমভাবে রাজনীতির ক্ষেত্রে খেলাধুলো করা হবে উনি তার কথা বলছেন। বারবার নির্বাচন আসছে, নির্বাচনে ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির উপাদান হিসেবে। এই রকম কঠিন সময়, এটা একদম ঘটনা সারা ভারতবর্ষের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কঠিন সময় কিন্তু আমরা কখনো প্রত্যক্ষ করিনি। গত 10 বছর তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই রাজ্যে একটা অনুকূল পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির তৈরি হলো, যে পরিস্থিতিতে ধর্মকে সরাসরিভাবে প্রয়োগ করে আজকে আমাদের ফিরহাদ হাকিম সাহেব যে সমস্ত কথা বলছে, যার রেফারেন্সে তুমি প্রশ্ন করছো, তুমি দেখো একটা নির্বাচন আসছে, নির্বাচনের বিষয়বস্তু কি? দুর্নীতির মাত্রা কত দূর, কে কে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম তাকে ব্যবহার করো,
জাতপাত, এখন তুমি উত্তর 24 পরগনা বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে আলাদা করে কথা উল্লেখ করছো। সুতরাং এটা একটা অত্যন্ত চিন্তার জায়গা, যেখানে দেশে রাজ্যে কোটি কোটি বেকার, অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, মানুষের রুটির কথা এখানেই বলছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব কখনো এই বিষয়ে রাজ্য রাজনীতি এই জায়গায় ভিড় কত হবে, নাগরিকত্ব, নতুন করে নাগরিকত্ব, আপনারা 18টা আসন পেয়ে গেলেন, এখন বলছেন উত্তরবঙ্গের দরজা বন্ধ, উত্তরবঙ্গের দরজা বন্ধ যাদের জন্য, তারাই তো নাগরিক নাকি? তারা তো নাগরিক আছেন, তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে, 2 কোটি মানুষকে মতুয়া তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা কি ইস্যু? আমি প্রথম একটা কথা বলে রাখতে চাই, যারা আজকে এই প্রশ্নটা করছেন আমি তাদের কাছে প্রশ্ন করছি, কারণ আমি ছিটমহলের আন্দোলনের সঙ্গে দীর্ঘ 17 বছর যাবৎ যুক্ত ছিলাম, সরাসরিভাবে যুক্ত ছিলাম। একদম। তারা ততদিন পর্যন্ত ছিটমহলের সমস্যাটা বাঁচিয়ে রেখেছিল কেন? ঠিক একইভাবে নাগরিকত্ব ইস্যুটাকে বাঁচিয়ে রেখে তারা, এদের উদ্দেশ্যটা অন্য, এরা মানে মূলত যেটা পরিকাঠামোগত যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাই তারা করতে চাইছিল না। অর্থাৎ সব হচ্ছে ধরি মাছ নাচুই পানি। কেন্দ্রীয় সরকার ক্ষমতাতে এসছে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাতে এসছে 2014 সালে। 2015 সালের মে মাসে প্রথম যেটা সীমান্তবর্তী সমস্যা, সেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টকে সম্পন্ন করেছে। কেন তারা এতদিন পারেনি? আমি দেবাশিস বাবুদের প্রশ্ন করছি। আরে দেবাশিস বাবুদের সরাসরি প্রশ্ন করছি, আপনার ওই ল্যান্ড বাউন্ডারি যে রেফারেন্সের কথা বলছেন, আপনি যে জায়গাটায় গিয়ে আলোচনাটাকে নির্দিষ্ট করুন যে 2014 সাল থেকে 2020 এই 6 বছরে ভারতবর্ষের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের বাজার প্রশ্ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষ ধর্মীয় চর্চা করে কি তার জীবনযাপন করবে? আপনি একজন শিক্ষিত যুবক, আপনি যে কথাটা জোরের সাথে বলুন যে গত 6 বছর ধরে কেন্দ্রের সরকার যে কথা বারবার করে বলে আসছেন মানুষের বাঁচার কথা, সেই কথা কোথায়? আপনি বারবার করে বোঝানোর চেষ্টা করছেন দেবাশিস দা, সেটা হচ্ছে যে মন ঘোরানো, নজর ঘোরানোর জন্যই এই প্রত্যেকবার নির্বাচনের আগে যখনই কোনো রাজ্যে নির্বাচন হবে, যখনই কেন্দ্রে নির্বাচন হবে, তখনই বারবার করে দেবাশিস বাবু শোনার চেষ্টা করুন। আপনারা অসহিষ্ণু হয়ে উঠেছেন। না, আমি পরিষ্কার বলছি, দেবাশিস বাবু অসহিষ্ণু হয়ে উঠেছে। যখন সত্যি কথাটা বললাম উনি রেগে গেলেন। আপনারা পারেননি আর সত্যি কথা মেনে নিতে হবে। আপনি যে আপনার গোটা জীবনকাল ধরে যে রাজনৈতিক চর্চা করেছেন সেটা একেবারে খুবই স্থানীয়, আপনি একেবারে ধর্ম জাতপাত আপনি সেই আঙ্গিকে শুনে রাখুন। আপনি পারেননি, আমি আসছি, আপনি পারেননি। শুনুন, আপনি পণ্ডিত ভাববেন না, আপনি পণ্ডিত ভাববেন না। আমি অয়ন বাবুকে রিকোয়েস্ট করছি, আমি অয়ন বাবুকে রিকোয়েস্ট করছি, আপনারা যেটা পারেননি সেটা শুনে রাখুন। কি পারেননি? সমগ্র দেশের মানুষকে এক গাথার মধ্যে আপনারা আনতে পারেননি। আচ্ছা, সমগ্র দেশের মানুষকে এক গাথার মধ্যে আনতে পারেননি, সেই কারণে নাগরিকত্ব দেওয়ার সমস্যা হচ্ছে। আমি সমস্যা হচ্ছে দেবাশিস বাবু অসহিষ্ণু হয়ে উঠেছেন। দেবাশিস বাবু অসহিষ্ণু হয়ে উঠেছেন। আপনাকে শুনতে হবে যা পারেননি। যেটা ব্যাপার হচ্ছে যে এখানে সমস্যাগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন, তৃণমূল খারাপ কিন্তু বিজেপি আরো খারাপ। আপনাদের কি এই ধর্মীয় বিভাজন, নাগরিকত্ব এই কারণেই? কুণালদা বলুন। দেবাশিস বাবুদের কাজ একটাই, প্লিজ দীপ্তিমান প্লিজ, কারণ ওখানে দীপ্তিমান এপাশে দেবজিৎ, দুজন অত্যন্ত ভালো বক্তা, মাঝখানে আমি আর সুমন দুটি নিরীহ প্রাণী পড়ে গিয়েছি, তাতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এইবার সমস্যা যেটা, এই অয়ন যে প্রশ্নটা তুমি করলে সেটা হচ্ছে, মুকুলদাও বলেছেন এই নাগরিকত্বের বিষয়। আমার প্রথম প্রশ্ন, মুকুলদা বাংলায় বড় বড় কথা বলছেন, যিনি বাংলা থেকে ভোটার তালিকা থেকে নিজের নাম কাটিয়ে পালিয়ে দিল্লিতে চলে গিয়েছেন, তিনি আগে কৈফিয়ত দিন, তিনি বাংলা ছেড়ে পালিয়ে গেলেন কেন? যে লোকটা নাকি একটা তৃণমূল বিরোধী শিবিরের একেবারে বিরাট মূর্তি, চাণক্য মেড ইন চায়না, সে নিজের ভোটার তালিকা থেকে নামটা বাংলা থেকে কাটি, আপনি বলছেন বাংলার ভালো চাই, আপনি বলছেন বাংলার উন্নতি, তাহলে নামটা কাটিয়ে দিল্লিতে গেলেন কেন? আজকে 9 বছর পরে তার গড়ে ফিরলেন, তিনি বললেন যে বিজেপি নয়
তৃণমূল খারাপ, কিন্তু তৃণমূলের থেকেও বিজেপি আরো খারাপ। দেখুন, নিজেদের বিদায় ঘন্টা বাইতে শুরু করেছে, কম্পন শুরু হয়েছে। এই বার্তা একটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যে তৃণমূলের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে গেলে বিজেপি পারে বাঁচাতে। তৃণমূল এত খারাপ তার সম্পর্কে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তার চেয়ে 100 গুণ 1000 গুণ খারাপ হলো বিজেপি নামক দলটা। এ দলটা এত খারাপ তা ব্যাখ্যা করা আরো কঠিন। তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ব্যবস্থা এসেছে গোটা রাজ্যটার 12টা বাজিয়েছে। একটা ঢপবাজের সরকার চলছে আমাদের রাজ্যে, আর গোটা দেশে সরকার চলছে একটা ধাপ্পাবাজের সরকার, তার নাম বিজেপি সরকার। দেবজিৎ, এসবের মধ্যে প্রত্যেক দিন বহু ঘটনা ঘটছে। যেমন আজকেই সুশান্ত ঘোষ ফিরে গেলেন 9 বছর পরে, আজকে বিমল গুরুং ফিরে গেলেন 3.5 বছর পরে। ভোটের আগেই এসব ঘটছে। এর মধ্যে আপনারা অন্য কিছু দেখছেন? 2020-তে আর কি দেখতে হবে কে জানে। মারাদোনা চলে গেলেন, এরকমও দেখতে হলো, আরও অনেক কিছু দেখলাম। এই ছত্রধর মাহাতো, তারপরে হচ্ছে বিমল গুরুং, তারপরে এখন সুশান্ত বাবুও ছাড়া পেয়েছেন, নিজের গড়ে ফিরেছেন তৃণমূলী সুবিধে পেয়ে। তো ঠিক আছে, আমি একটা কথা বলি, 1 মিনিট বলি। আমি এতক্ষণ কাউকে ডিস্টার্ব করিনি, এবারে বললে দিদিকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট বলছি যে আমরা ভারতীয় জনতা পার্টি যে কটা এজেন্ডা নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম, একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য সেই এজেন্ডাগুলোকে ফুলফিল করা। মানুষ আমাদের ওইটা দেখে ভোট দিয়েছিল। বলি, আমরা বলেছিলাম 370 ধারা আমরা অ্যাবলিশ করব, 35-এ লাগবো না, আমরা বড় বড়তেই যাই। আমি বলি 1 মিনিট কেটে নিচ্ছেন কিন্তু, তাহলে 2 মিনিট নেবো, কিন্তু তাহলে 3 মিনিট নেবো। আমি বলিনি 1 মিনিট 2016 সালে তোমরা তোমাদের পার্টি অফিসে নারদার স্ক্রিনটা দেখালে, দেখিয়ে বললে এদের আমরা অ্যারেস্ট করব। সবচেয়ে সুবিধা কে পেয়েছিল? সরকার থেকে আমরা সিএ আনবো, সুবিধা কে পেয়েছিল? হিম্মত থাকলে আপনাদের সুবিধা কে পেয়েছিল? আপনি বলেছেন, আপনি ভোটের আগে ভিড়, এগুলো ইস্যু নাকি দেবাশিস দা যেটা বলছেন অর্থনীতি, কলকারখানা খোলা, এই সমস্ত উঠে আসছে। আরো একটা বিষয়, সুশান্ত ঘোষ, বিমল গুরুং নাকি তৃণমূলী কৌশলে চলে আসছেন। বিমল গুরুং আজকে কি বললেন দেখতে দেখতে বিরতিতে যাব। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, বিনয় তামাংদের সঙ্গে তিনি থাকবেন না। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো বিরতির পর। আদর্শ নীতি এই নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। वो तो बांचने के लिए करेगा ही, नहीं तो करप्शन जाएगा। पैसा खाया है, जनता का पैसा 1700 करोड़ रुपया कहाँ गया है? हाँ? जितना भी उसका घर फैमिली का टीचर में नियुक्त किया है, सब लीडर लोग ने तड़ीपा होके आदमी लोग अभी टीचर में नियुक्त मिला है। तड़ीपा आदमी शिक्षक मिलता है। देखिए तो मदन तामांग हत्याकांड में तड़ीपा हुआ था, कौन था उस टाइम पे? अब आज बोलेंगे। देखिए उस टाइम में कौन कौन था, मेरे तो क्लीन चिट दिया है 20 का, ये मेरा गारंटी है। मैं कुछ भी होने नहीं दूंगा। अनित थापा, विनय तामांग को जहाँ भी रखो, लेकिन हमारा साथ नहीं होगा। इससे शांति कैसे रहेगा? दीदी को जैसा भी हो, नॉर्थ बंगाल में अच्छा से अच्छा रिजल्ट देगा। সুমন বন্দ্যোপাধ্যায়, যে প্রশ্ন আমি রেখেছিলাম বিরতির আগে, হ্যাঁ, প্রশ্নটা সুশান্ত ঘোষ ফিরে আসা, বিমল গুরুং ফিরে আসা, আদর্শ নীতি। সুশান্ত ঘোষ বলছে তৃণমূলী কৌশল, বিমল গুরুং বলছেন মমতাকে ভোট দিন। আদর্শ নীতি নিয়ে প্রশ্ন উঠছে। না, দেখুন, আদর্শ নীতির কথা যদি বলেন তাহলে খুব স্বাভাবিকভাবে একটু আগে আপনারা মিমের প্রসঙ্গ তুললেন, যে মিম কিভাবে বিজেপিকে সাহায্য করছে। মিমের যে চিন্তা ভাবনা, তাদের যে এজেন্ডাগুলো, তো বলছে বিজেপি বিরোধী। না, বিজেপি বিরোধী নয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির হয়ে কাজ করছে। আমরা তো মহারাষ্ট্রে দেখেছি, বিহারে দেখেছি, এ তো পরিষ্কার, একদম পরিষ্কার চিত্র। এখানে বিমল গুরুং সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আজকে সুশান্ত ঘোষ যে কথাটা বললেন,
যে তৃণমূল কংগ্রেসের থেকেও হাজার গুণ খারাপ হচ্ছে বিজেপি। আমার কথা হচ্ছে যে দীপঙ্কর ভট্টাচার্যরা সিপিআইএম এর তরফ থেকে বারবার ধরে যে কথাটা বামেদের বলার চেষ্টা করেছে যে তৃণমূল এবং বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে মানে একসঙ্গে রেখে তৃণমূলকে অধিক আক্রমণ, এই যে কথাটা, এই কথাটা যে বামেদের পক্ষে ব্যাকফায়ার হয়ে যাবে, এই কথাটা কিন্তু বামেদের স্বীকার করানো যায়নি। ফলে আদর্শগতভাবে দেখলেন বারবার ধরে তারা কিন্তু তৃণমূলকে বেশি আক্রমণ করে। বাংলার রাজনীতির সমস্যা কোথায় জানেন? তিনটে বিরোধী দলের সুরি একসঙ্গে হয়ে গেছে। সিপিআইএম বা কংগ্রেস, এখন কিন্তু বাম দল তৃণমূল এবং বিজেপিকে দুপক্ষ। আমি তো বলছি তারা তৃণমূলকে বেশি আক্রমণ করে, আমি বলছি তারা তৃণমূলকে বেশি আক্রমণ করে। বিজেপি যে ভাষায় আক্রমণ করে তৃণমূলকে, তার থেকে মানে সিপিআইএম এর বা কংগ্রেসের ভাষা কোনো অংশে কম নয়। এই জায়গায় কিন্তু একটা বড় কনফিউশন রয়েছে, এই জায়গাটা বড় কনফিউশন রয়েছে। বিজেপির থেকে বাঁচানোর জন্য রাজ্যকে সিপিএম কে একটু অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তোমার খুব সংক্ষেপে একদম একটাই কথা, আজকে যে দুজনকে তুমি রেফার করলে দুজনকে একসাথে রেফার করো না। সুশান্ত ঘোষ আজকে রাস্তায় দাঁড়িয়ে যে আন্দোলনের কথা বলছেন, মিটিংয়ে দাঁড়িয়ে কথা বলছেন, তিনি কিন্তু ধারাবাহিকভাবে জেল খেটেছেন। মামলা মিথ্যে কি সত্যি যাচ্ছি না, কোর্টের নির্দেশে ধাপে ধাপে উনি আজ বাইরে বেরিয়ে এসেছেন। তুমি বিমল গুরুং এর কথা বলছো, বিমল গুরুং সম্পর্কে যতগুলো ধারায় মামলা রয়েছে তাতে বিমল গুরুং যেরকম ভাবে রাষ্ট্রের প্রোটেকশনে দাঁড়িয়ে কাজ করছে, রাষ্ট্রের আজকে কি ভূমিকা থাকা উচিত, বিমল গুরুং সম্পর্কে কোন কোন মামলা বিমল গুরুং এর বিরুদ্ধে কেন করা হয়েছে, সাইলেন্ট কেন, রাষ্ট্র ব্যবস্থা সাইলেন্ট কেন, বিমল গুরুং কি রকম ভাবে মিটিং করতে হচ্ছে, যে রাষ্ট্র ব্যবস্থা 2007 থেকে 2011 এই সময় থেকে 2020 পাহাড়ে যে রাজনীতি হয়েছে, এইটাই তো বলছি অবস্থায় আমি আসবো আমাদের সময় একদম শেষ, আমি কুণালদার কাছে আসবো পরে, আমাদের সময় একদম শেষ, আমি একদম শেষ। কুণালদা অনেক আসছে, বেশি আসছে, সেই কারণেই কি এই প্রসঙ্গগুলো উঠে আসছে? বিমল গুরুং, সুশান্ত ঘোষ, না বিষয়টা রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, আমি সেভাবে বিষয়টা দেখছি না। আমি বিষয়টা দেখছি যে তৃণমূল কংগ্রেস একটা এত বড় দল, এতজন সাংসদ, এতজন বিধায়ক, এতজন কাউন্সিলর, ফলে যদি কোনো বেসুরো কিছু থাকেও তাহলেও দেখবেন যে যারা সাধারণ কর্মী, যারা হয়তো একটা কর্পোরেশনের টিকিটও পায়নি বা এমএলএ হয়, যারা অনেক কিছু পেয়েছে। আচ্ছা ধরুন আমার এখানে অনুষ্ঠানে দেবজিৎ রয়েছে, শ্রীমান, ও হতে পারে অন্য দলের ছেলে। দেবজিৎ যুব মোর্চার সভাপতি ছিল বিজেপির, খুব কঠিন দিনের সভাপতি ছিল, সুবক্তা, তাকে খুব বিশ্রীভাবে সরিয়ে দেওয়া হলো। কিন্তু সে কিন্তু তার অনুগামীদের নিয়ে কোনো পোস্টারিং করেনি ক্যাম্পেইনে। ফলে না আমি তোমার প্রশংসা করছি, দেবজিৎ খুব আপনি কি বেশি বিজেপির খবর রাখছেন নাকি? সমস্যা হচ্ছে আপনাকে কে বললো সরিয়ে দিয়েছে? অন্য দল, আরে অদ্ভুত কথা, আপনি কি হিসেবে মানে আবার বিজেপির কাছ থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারির কাছ থেকে কি বেনিফিট পেয়েছেন? শুভেন্দু অধিকারী, আরে অদ্ভুত কথা, তৃণমূল আপনি তো বিজেপির খবর রাখছেন। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। সুশান্ত ঘোষ যেতে পেরেছে, আপনাদের দিদি করেছে, পারমিশন দিয়েছে, কি রয়েছে বেশ। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভাতে তাৎপর্য যথেষ্ট রয়েছে। সেই সভায় অধিকারী পরিবারের কতজন থাকছে, কারা কারা থাকছে, এই নিয়ে এখন জল্পনা চলছে, আগামীকালই স্পষ্ট হবে। কিন্তু বেসুরো যে নেতারা, তাদের নিয়েও তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুলছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একটু দেখতে দেখতে যাই রাজীবকে নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অরূপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে নিয়ে শেষ করছি। কি এসে গেল, কি এসে গেল, চোরের মায়ের বড় গলা। যারা বেশি পেয়েছে তারা বেশি চায়, হ্যাঁ, আর যারা বেশি দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতিতে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভর্তি, তারাই বেশি চিৎকার করে। এটা বেদ বাক্য, এটা মানে প্রবাদ বাক্য, চোরের মায়ের বড় গলা। যে সুরে গাইবে গাইবে, যে বেসুরে গাইবে গাইবে, তাতে আমাদের কি এসে যাচ্ছে? সুর একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, সেই সুরে যে গান গাইবে সে ঠিক আছে, না থাকলে কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলায় ছেড়ে
যে যেখানে যাবে যাবে, কিছু অসুবিধার কিছু নেই।